রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মিরপুর থানার মামলায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান নূর, হত্যা মামলার রিমান্ডে ফরহাদ। উজান উপকূলীয় এলাকায় নেই মনিটরিং নেটওয়ার্ক সিস্টেম, মিলছে না আকস্মিক বন্যার আগাম তথ্য, ভাসছে মানুষ, ঘরবাড়ি। দুর্যোগে বছরে ক্ষতি 30,000 কোটি টাকার সম্পদের। যাত্রী খরায় বন্ধ হলো নভোএয়ারের ঢাকা কলকাতা ফ্লাইট। ভিসা নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থানে দায়ী দুদেশের ক্ষতির শঙ্কায় বিশেষজ্ঞরা, শীঘ্রই সমাধানের তাগিদ। এবং এবার ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবে গুলি, নিরাপদে আছেন সাবেক প্রেসিডেন্ট। অস্ত্রসহ সন্দেহভাজন একজন আটক। যুক্তরাষ্ট্রের সহিংসতার স্থান নেই মন্তব্য কমলার। সকালের সময় সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা ও বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি, তবে তার বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এদিকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সিএমএম হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে হওয়া সব মামলার বিচার হবে ট্রাইব্যুনালে। আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন দেখা যাবে। যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেননি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। তিনি জানান, বিজিবি পুলিশের যারা অপরাধ করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই অপরাধে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুতরাং পুলিশের সার্কুলার দিয়ে তারা তাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিনের ব্যাপারে অথবা পুলিশের নিজের মামলা করার ব্যাপারে, সেই ব্যাপারে তাদের গাইডলাইন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেই ধরনের কোনো সার্কুলারের কারণে প্রভাবিত হবে না। চিফ প্রসিকিউটর জানান, আগামী সপ্তাহের মধ্যেই বিচারক নিয়োগের মাধ্যমে পুনর্গঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আরও 5টি অভিযোগ দায়ের হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগগুলো দেন ভুক্তভোগীর স্বজনরা। এর মধ্যে 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে স্কুল ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ সর্বোচ্চ 76 জনকে অভিযুক্ত করা হয়েছে। একই দিন বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ ছাত্র মারুফ হোসেন নিহতের ঘটনায় 28 জন এবং উত্তরায় ফয়সাল সরকার নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। অপর 2 অভিযোগে আনা হয়েছে 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিক ও জুবায়ের এবং 5 অগস্ট উত্তরায় স্কুল ছাত্র সামিউ আমান নূর নিহতের ঘটনা কেন্দ্র করে। সংস্কারের 2 মাসের বেশি সময় লাগার কথা নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছেন। তাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বারবারই ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেটে ছিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনে চলতি বছরের জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপির 422 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 113 জন ছাত্রদল নেতা। স্বৈরাচারের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশ সংস্কারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। আগামীতে নির্বাচিত সরকার রাষ্ট্রের প্রতিটি অবকাঠামোতে সংস্কার করে জনবান্ধব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সরকারের নির্দেশনায় বরিশালে জমা পড়েছে 197টি লাইসেন্সধারী অস্ত্র। এখনও খোঁজ নেই সাবেক সিটি মেয়রের ছোট ভাই সহ 5 জনের। উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত বছরের অগস্টের তুলনায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে চলতি অগস্টে প্রায় দ্বিগুণ। জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জনগণকে সচেতন হতে বলেছেন তারা। সাইফুল ইসলামের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। যদি আপনি শরীরে একটু হাত দেন, তাইলেই বুঝতে পারবেন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। বিশেষ করে প্রেশারটা মাপবেন যে প্রেশারটা কমে যাচ্ছে কিনা। বিপজ্জনক উপসর্গ 10টা। এই 10টা উপসর্গের মধ্যে যদি কেউ খেয়াল রাখে, যে তাইলেই বোঝা যাবে যে রোগীটা খারাপের দিকে যাচ্ছে। তখনই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সরকারি এবং বেসরকারি লেভেলে আমরা যে সিবিসি পরীক্ষা করে ডেঙ্গু রিপোর্টটা দেই, এটার 95% ক্ষেত্রে এই সিবিসি রিপোর্টটা বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট বা বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা ভেরিফাইড হয় না। ফলে এখানে রোগীরা ভুল ইন্টারপ্রিটেড প্লাটিলেট রিপোর্ট পায়। দেখা যাচ্ছে যে রোগীর প্লাটিলেট রিপোর্ট 20,000 আছে, কিন্তু যখন এটা হেমাটোলজিস্ট দিয়ে ভেরিফাইড হবে, প্যাথোলজিস্ট দিয়ে ভেরিফাইড হবে, এটা মেশিনের ত্রুটির কারণে প্লাটিলেট তখন আর 20,000 থাকছে না, এটা 50,000 1 লাখ হয়ে যাচ্ছে। এডিস যেহেতু ঘরের মশা, তাই জনসচেতনতার বিকল্প নেই বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন, এডিস প্রতিরোধে জনমানুষের পাশাপাশি ভূমিকা রাখতে হবে স্থানীয় সরকার বিভাগকেও। প্লাটিলেটের সংখ্যাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। শরীরের ভেতরে, সেটি ফুসফুসে হোক, পেটে হোক, পানি জমে যাওয়ার কারণে, যেটাকে আমরা প্লাজমা লিকেজ বলি, সেটি কিন্তু মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। একটি পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করে কর্মপরিকল্পনার বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। 6 থেকে 16 বছর বয়সী শিশুর জন্য জাপান ইতোমধ্যে কিউডেঙ্গা নামের একটি ভ্যাকসিন ব্যবহার করছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। অনেকের মতে অন্তত শিশুদের সুরক্ষিত রাখতে এই ভ্যাকসিন আমদানি করতে পারে বাংলাদেশ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আজ 12ই রবিউল আউয়াল। এদিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেন মুসলমানদের সবশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্বসেরা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের এই দিনটিকে তাই বেশ আড়ম্বরের সাথে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এদিন সকল বিভেদ ভুলে তাই নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ ধারণ করে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে সংস্কার আনার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। প্রায় 1450 বছর আগে আরব দেশ যখন অন্যায় আর বর্বরতার অন্ধকারে নিমজ্জিত, সেই সংকটময় মুহূর্তে আধারের বুক চিরে আলোর রেখা দেখা দেওয়ার মতো পৃথিবীতে আগমন হয় এক মহামানবের, যিনি শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠায় রেখে গেছেন নিজের সুমহান জীবন আদর্শ। তিনি আর কেউ নন, মানবতার মুক্তির দিশারি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
1978 সালে প্রকাশিত মাইকেল হার্টসের লেখা বিশ্বসেরা 100 মনীষী গ্রন্থে প্রথম স্থানেই রয়েছে এই মহামানবের নাম। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের র্যাঙ্কিংয়েও বিশ্বসেরা মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী চিন্তাবিদদের মধ্যে এই মহামানবের জন্মের তারিখ নিয়ে মতবিরোধ থাকলেও তার জন্ম যে হিজরি রবিউল আওয়াল মাসের সোমবার হয়েছিল তা নিয়ে সন্দেহ নেই কারো। এর মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে 12ই রবিউল আওয়াল, আর এ কারণেই এ দিনটিকে বেশ আড়ম্বরের সঙ্গে পালন করেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এ আনন্দ উদযাপনই ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। ইসলাম শব্দের অর্থই যেখানে শান্তি, সেখানে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ব্যক্তিগত ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ ধারণ করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আমাদের সকলকে হাদিসটা মনে রাখতে হবে, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো অর্থাৎ আমার সুন্নাতের উপর আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো। রাসূলের ভালোবাসার অর্থ হলো শুধু মৌখিক ভালোবাসা নয়, বরং ব্যক্তির জীবনে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করা। আর ইসলামী গবেষকরা বলছেন এই মহামানবের জীবন আদর্শেই ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে সংস্কার আনা সম্ভব। যারা মিলাদুন্নবী করছে তাদেরকে বলবো আপনারা কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে নিন। এই দিবস হোক আমাদের জন্য যে রাসূল যে জীবনযাপন করেছেন সেটা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা এটাকে পরিপালন করি। পবিত্র কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানবজাতির হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই তার আদর্শ ধারণে গড়ে উঠবে শান্তি ও সম্প্রীতির বিশ্ব, এমনটাই আশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও উফাত উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে বের হবে জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। এই মুহূর্তে নগরীর মুরাদপুরে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এবং আগমন উপলক্ষে চট্টগ্রামের আঞ্জুমানিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের কিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বা র্যালি বের করা হয়। আর জশ্নে জুলুস যেটিকে বলা হচ্ছে সেটির প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পর এখানে মুরাদপুরে যে খানকা শরীফ রয়েছে সেখান থেকে কিছুক্ষণ পর সেই বর্ণাঢ্য র্যালি বের করা হবে, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমান সেখানে উপস্থিত হবেন। এখানে পাকিস্তান থেকে আসছেন আওলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং হাশেম শাহ, এবং তাদেরকে দেখার জন্য কিন্তু কিছুক্ষণ পরে চট্টগ্রাম নগর জুড়ে প্রায় 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল নামে জনসমুদ্রে পরিণত হবে। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু পালন করা হচ্ছে। এবার হচ্ছে 52তম, 1974 সাল থেকে কিন্তু এই জশ্ন জুলুস পালন করা হয়ে থাকে এই আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে। এবং এখানে সব এলাকা থেকে 3 পার্বত্য জেলা, কক্সবাজার সহ চট্টগ্রামে যে 16টি উপজেলা রয়েছে, জেলা এবং থানা রয়েছে, সেখান থেকে কিন্তু লাখো মানুষের ঢল নামবে এবং সবার মুখের দরুদ এবং নাত পরে সবাই কিন্তু মুখরিত করে রাখবে পুরো এই বন্দরনগরীর চট্টগ্রাম। কারণ এই রাসূলুল্লাহ ইসলামের আগমনকে এবং ওয়াফাতকে স্মরণ করার জন্য চট্টগ্রামের চেয়ে বড় কোনো র্যালি, কোনো জশ্ন জুলুস বা চট্টগ্রাম বাংলাদেশের কোনো জায়গায় হয় না। এবং এই র্যালিতে যোগ দেওয়ার জন্য ভোর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লাখো মানুষের কিছুক্ষণ পর ভিড় নামবে। এবং ঠিক 8:30 থেকে 9টার পর কিন্তু এখানে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং হাশেম শাহকে বহনকারী কাছে ঘেরা ফুলের ঘেরা যে গাড়িটি যখন বের হবে তখন হাজার মানুষের ঢল নামবে তাকে একটু দেখার জন্য। আর এই বর্ণাঢ্য এই র্যালিটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এখানে গাউসিয়া কমিটি সহ নানা সংগঠন করা হয়েছে। পাশাপাশি আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও তারা দেখেছি। কারণ এই যে 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে যদিও এবার কর্তৃপক্ষ বলা হয়েছে এবার শোভাযাত্রাটি দীর্ঘ হবে না, অর্থাৎ চট্টগ্রামের 2 নম্বর গেট জিসি মোড় হয়ে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সেই বর্ণাঢ্য র্যালিটি আবার কিন্তু
কিন্তু এই খানকা শরীফে এসে উপস্থিত হবেন এবং সেখানে কিন্তু আজ সারা দিন কিন্তু মিলাদ মাহফিল হবে এবং যে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে বিশাল মিলাদ মাহফিলে সেখানে লাখো মানুষের জমায়েত হবে এবং যে সুন্নিয়াত মতাবলম্বী যারা আছেন তারা কিন্তু এখানে আসবেন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে। তো যেটি বলা যায় এরকম বর্ণাঢ্য র্যালি বাংলাদেশের ইতিহাসে এবং তারা এটিকে গ্রিনিজ বুকে নাম লেখানোর প্রতি বছর দাবি জানিয়ে আসছে যারা আয়োজক কমিটি। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পর এই খানকা শরীফ থেকে কিন্তু বর্ণাঢ্য র্যালি বের হবে যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমান এবং নবীপ্রেমী মুসলমান উপস্থিত থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। উজান ও উপকূলীয় এলাকায় নেই মনিটরিং নেটওয়ার্ক সিস্টেম। আকস্মিক বন্যার আগাম তথ্য দিতে পারছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তথ্যের অভাবে দুর্যোগে বছরে ক্ষতি হচ্ছে প্রায় 30,000 কোটি টাকা সম্পদের। দুর্যোগ প্রবণ দেশ হওয়ায় উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্বের স্বীকৃত দুর্যোগ প্রবণ দেশ হিসেবে শীর্ষে বাংলাদেশ। তবে এর সতর্কতায় নেই শক্তিশালী ব্যবস্থাপনা। ফলে বছরের পর বছর ভুগতে হচ্ছে উজান এলাকা থেকে শুরু করে উপকূলবাসীকে। আকস্মিক বন্যার আগাম তথ্য দিতে কাজ করে পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বন্যা পরিস্থিতি বা ভারী বৃষ্টিপাত সঠিক পরিমাপে নেই সক্ষমতা। উজানের সম্ভাব্য বার্তা জানাতে নেই কোনো গাণিতিক মডেল সিস্টেমের নেটওয়ার্ক। এতে বছরে ছোট বড় নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। সম্প্রতি ভারতের ত্রিপুরার গজলডোবায় ভারী বৃষ্টিতে 40 বছরের মধ্যে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে ফেনী, নোয়াখালী সহ চট্টগ্রাম অঞ্চল। আবহাওয়া দফতর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে 3 দিন আগেই 16 আগস্ট এক আগাম বার্তায় ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিলেও তাতে ছিল না সম্ভাব্য বিস্তৃত এলাকা বা ক্ষতির পরিমাণের তথ্য। এ বিষয়ে জানতে সময় সংবাদ যায় পান্থপথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে। বিভাগটি জানায় ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য বন্যার তথ্য দিতে যে মডেল ব্যবহার করা হয় তা দিয়ে সঠিকভাবে তথ্য মেলে শুধু গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র অববাহিকার। তবে মডেলটির নেটওয়ার্কিং নেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূল সহ উজানে থাকা ছোট নদীগুলোর অববাহিকায়। এতে সঠিকভাবে আবহাওয়া পর্যালোচনা ও বার্তা দেয়া সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ বা খুলনা বিভাগ এসব স্থানে আসলে আমাদের গাণিতিক মডেল নেটওয়ার্কটি এখনো অপারেশনাল ভিত্তিতে চালু নয়। এর জন্য মূলত আসলে আমরা কোনো সুনির্দিষ্ট পূর্বাভাসটা দিতে পারছি না, যেটা আমরা আমাদের যে যমুনা নদী বা পদ্মা নদী অথবা সুরমা-কুশিয়ারা নদীতে দিতে পারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি হচ্ছে গড়ে 30,000 কোটি টাকার সম্পদের। ক্ষয়ক্ষতি কমাতে উন্নত প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পূর্বাভাস ব্যবস্থাটা আবহাওয়া অধিদপ্তর প্রস্তুত করেন, এটা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে খুবই দ্রুত চলে যেতে হবে ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারের কাছে, যাতে তারা অতি অল্প সময়ে লেটেস্ট বৃষ্টির তথ্যটা পায়। পার্শ্ববর্তী দেশের বৃষ্টির পূর্বাভাসটা আমাদের তৎক্ষণাৎ পেতে হবে, আমাদের নিজস্ব ক্যাপাসিটিও ইমপ্রুভ করতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কবার্তা এবং দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়েও গতি আনার তাগিদ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে 2 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট, বাসাবাড়িতে ঢুকে গেছে পানি। এই মুহূর্তে শহরের উকিলপাড়ায় আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ, টানা 2 দিনের বৃষ্টিতে মাদারীপুরের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। রাস্তাঘাট, অলিগলি, এমনকি বাসা বাড়িতে ঢুকে পড়েছে পানি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের উকিলপাড়া এলাকায়। এই উকিলপাড়া এলাকার অর্ধশত পরিবার পানিতে বন্দী হয়ে রয়েছেন, অর্থাৎ পানি নামার কোনো সম্ভাবনা নেই। এখানে চারদিকেই থই থই করছে পানি, অর্থাৎ একটু বৃষ্টি হলে এমনি জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপর টানা 48 ঘন্টার বৃষ্টি জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পৌরসভার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পানি নামার কোনো সম্ভাবনা না থাকায় এবং কোনো পদ্ধতি না থাকায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গৃহবন্দী হয়ে পড়েছে এখানকার অনেক
বাসিন্দারা। আমাদেরকে তারা জানিয়েছেন যে এই পানি যদি দ্রুত অপসারণ করা না হয় সেক্ষেত্রে পানিবাহিত নানা রোগ হতে পারে, তারা সেই আশঙ্কা করছেন। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে তাদের আধুনিক ড্রেনেজ ব্যবস্থার ঘাটতি রয়েছে এবং যেগুলো ড্রেনেজ রয়েছে সেগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে, যার ফলে পানি দ্রুত অপসারণ হচ্ছে না। তবে আস্তে আস্তে পানি সরে যাবে এবং যেখানে ময়লা আবর্জনা রয়েছে সেটি অপসারণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি দীর্ঘদিন যদি কেউ পানিবন্দী থাকে তাহলে তার নানা ধরনের পানিবাহিত রোগ হতে পারে, সেটি কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। মাদারীপুর পৌরসভার আসলে যে কয়টি ওয়ার্ড রয়েছে অধিকাংশ ওয়ার্ডেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা যদি বলি যে শতাধিক মানুষ কিন্তু এই পানিবন্দী হয়েছেন এবং দুর্ভোগের শিকার কিন্তু হচ্ছেন পৌরসভার বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকা রাস্তাঘাট যেহেতু তলিয়ে আছে সেখানে জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং স্কুলগামী কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু চরম বিপাকে পড়েছেন। এছাড়া খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগ প্রতিনিয়ত তাদের দুর্ভোগ বেড়েই চলছে। এক কথায় যদি আমরা বলি যে এই পানি যদি দ্রুত অপসারণ করা না হয় তাহলে দুর্ভোগ কিন্তু মাদারীপুর পৌরবাসীর বেড়েই চলবে। তো এই ছিল আমার কাছে গত 48 ঘন্টা যে পানিতে মানুষ বিভিন্ন এলাকা নিবন্ধিত হয়েছে তার সর্বশেষ। যাত্রী খরায় পুরোপুরি বন্ধ হলো নভোএয়ারের ভারতগামী ফ্লাইট। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এয়ারলাইন্সটির ঢাকা টু কলকাতা ফ্লাইট। বিশেষজ্ঞরা বলছেন নয়াদিল্লি ভিসা নিয়ে কঠোর অবস্থান থেকে না সরলে ক্ষতির মুখে পড়বে দুদেশ। শীঘ্রই দরকার সমাধান। 5 আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থানের মুখে একের পর এক কমতে থাকে ভারতগামী ফ্লাইট। বিমান বাংলাদেশ ইউএস বাংলার ফ্লাইট সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। এমন বাস্তবতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নভোএয়ারের ঢাকা টু কলকাতা ফ্লাইট। প্রতিদিন একটা করে ফ্লাইট ছিল, মাঝখানে আমরা কমে নিয়ে আসলাম, সপ্তাহে 3টা ফ্লাইট করলাম। ডেফিনেটলি যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে যাত্রী সংখ্যা তো একদম কমে গেছে। ওই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি ফ্লাইটটা আপাতত বন্ধ রাখতে। এর আগে নভোএয়ারের ভারতগামী ফ্লাইট ছিল সপ্তাহে 7টি। শুধু এই ফ্লাইটেই মাসে প্রায় 4000 যাত্রী যাতায়াত করত ঢাকা কলকাতা রুটে। ভিসা কড়াকড়িতে যাত্রী খরায় ফ্লাইট সংখ্যা কমিয়ে 3টি করা হলেও পাওয়া যাচ্ছিল না অর্ধেক যাত্রীও। অবশেষে ফ্লাইট বন্ধের পথেই হাঁটে এয়ারলাইন্সটি। যে ব্যয় ফ্লাইট চলে সেই অপারেশনাল কস্ট না উঠলে তো আর ফ্লাইট চালানো যায় না। পরিস্থিতি যদি ভালো হয়, ভিসার ব্যাপারটা স্বাভাবিক হয়ে আসলে আমরা আবার বিবেচনা করব কলকাতা ফ্লাইট রিইনস্টেট করতে। এমন বাস্তবতায় এয়ারলাইন্সগুলোর ক্ষতির পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির কথা মাথায় রেখে দুদেশের সংশ্লিষ্টদের আলোচনায় বসার তাগিদ বিশেষজ্ঞদের। এয়ারলাইনগুলোর উপর একটা প্রভাব ডেফিনেটলি পড়ছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল এবং আমরা আশা করতে পারি যে পরিস্থিতি যদি কেটে ওঠে বা ভারতীয় ভিসা যদি আবার চালু হয় আগের মতো তাহলে আমাদের জন্য মঙ্গল, এবং সাথে সাথে কিন্তু এটার জন্য যে আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে অর্ধেকের বেশি কমে ইউএস বাংলার ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে 7টি ফ্লাইট। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশ মেনে 3 সেপ্টেম্বরের মধ্যে বরিশালে লাইসেন্সধারী 197টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জমা পড়েছে 192টি। তবে লাইসেন্স স্থগিত হওয়ার পরও আগ্নেয়াস্ত্র জমা দেননি সাবেক সিটি মেয়র সাদেক আবদুল্লাহর ছোট ভাই আশিক আবদুল্লাহ সহ 5 জন। এসব অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। সচেতন মহলের দাবি দ্রুত অস্ত্রগুলো উদ্ধারে। পুলিশ জানায় অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শাকিল মাহমুদের তথ্য, সুজয় দাসের ছবিতে রিপোর্ট। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত 3 সেপ্টেম্বরের মধ্যে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এর মধ্যে যারা জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বরিশাল জেলা প্রশাসনের তথ্যমতে 2009 সালের 6 জানুয়ারি থেকে
2024 সালের 5 আগস্ট পর্যন্ত বরিশালে 197টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়। সম্প্রতি লাইসেন্স করা অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয়া হলেও এখনও মহানগর এলাকার 5টি অস্ত্র জমা পড়েনি। সময় পার হয়ে যাওয়ায় অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। যে লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছে এর বিপরীতে আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে যারা জমা দেন নাই, এর পাশাপাশি কিন্তু এমনি অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বাহিনীর থেকে যেসব অস্ত্র খোয়া গেছে সেগুলো উদ্ধারের এই বিষয়ে 3টি বিষয় নিয়েই যৌথ অভিযানের নির্দেশনা আছে, সেই আলোকে যৌথ অভিযান চলমান আছে। পুলিশের তথ্য মতে সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 3 জন অস্ত্র জমা দিয়েছেন বরিশালের বাইরে। তবে এখনও জমা পড়েনি সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ সহ মোট 5 জনের আগ্নেয়াস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যে কোনো মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় জমা রাখাটা প্রয়োজন, তো আমরা সেভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং আইনি কাঠামোর মধ্যে থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে 3 সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র জমা পড়েছে 92টি। সময় সংবাদ, বরিশাল। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গাটি প্রায় 1 দশক ধরে জবরদখল করে রেখেছেন আওয়ামী লীগ সমর্থিত 2 ঠিকাদার। সেখানে পাথর বালু মেশানোর প্ল্যান্ট স্থাপন করে চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি ব্যবসা। বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদতে এমন অনিয়মের অভিযোগ সংশ্লিষ্টদের। এদিকে সরকার নির্ধারিত চাঁদা নিয়েও পার্কিং ইয়ার্ডের পরিবর্তে বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপরে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গা জুড়ে শহীদ ট্রেডার্স জেবি নামের একটি প্রতিষ্ঠানের ভিটামিন, পাথর ও বালুর স্তূপ। আরেক পাশে ঠিকাদারি কাজের জন্য স্থাপন করা বেজ মিক্স প্লান্ট, ডিস্ট্রিবিউটর, কন্ট্রোল রুম, জেনারেটর, ডাম্পিং ট্রাক সহ বিভিন্ন মেশিনারিজ। অথচ বাস ট্রাক পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তার উপরে অবস্থান নিচ্ছে। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের এমন দশা। স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ইদ্রিস আলী রনি প্রায় 10 বছর এই পার্কিংয়ের জায়গাটি দখল করে রেখেছেন। তারা দুজনই সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে নৌপথে পাথর, বালু সহ বিভিন্ন মালামাল এনে এখানে মজুদ করেন। পরবর্তীতে প্লান্টের মাধ্যমে ওইসব মালামাল প্রক্রিয়া শেষে রাস্তা সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের ইজারাদার ও বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই তারা পার্কিং ইয়ার্ডটি দখল করে রেখেছেন। বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত পার্কিং চার্জ দিয়েও বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপর। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক ও যাত্রীদের। এখানে পার্কিং চার্জ রাখে, ট্রাক রাখার জন্য যে আমাদের জন্য টার্মিনাল বানানো, টার্মিনাল আমরা রাখতে পারি না, আমরা জায়গা পাই না। রাস্তায় গাড়ি রাখার রিস্ক আমাদের, এটা মাঠ থাকলে বাদে ওই মাঠে রাখলে আমাদের নিরাপত্তা বেশি থাকে। আমাদের তদন্ত করে বের করা দরকার কে কে সাথে জড়িত, কে 10 বছর ধরে কেন এই ব্যবস্থা নিল না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তা। তবে পার্কিং ইয়ার্ডটি দখল মুক্ত করার আশ্বাস দেন বরিশালের নির্বাহী প্রকৌশলী। এগুলো খুলতে একটু সময় লাগবে, 2-2.5 মাস সময় দেওয়া কি হয়। আমি ঠিক আছে, আপনাদের 2 মাস সময় দেওয়া হলো, 2 মাসের মধ্যে সরিয়ে নিয়ে যাবে, 2 থেকে 3 মাসের মধ্যে সব নিয়ে যাবে এখান থেকে। ভোলা বরিশাল রুটে বিআইডব্লিউটিসির 6টি ফেরি চলাচল করে। এতে প্রতিদিন প্রায় 400 যানবাহন পারাপার হয়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আগে ছিল আঞ্চলিক সড়ক, এখন তা পরিণত হয়েছে জাতীয় মহাসড়কে, কিন্তু বাড়েনি সড়কের প্রশস্ত সহ আধুনিকায়নের ছোঁয়া। ঝালকাঠিতে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচলে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, মহাসড়কগুলো 4 লেন উন্নতি করতে ভূমি অধিগ্রহণ সহ দ্রুত কাজ শুরু হবে। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট।
ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলের কুয়াকাটা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা রুটের সড়কগুলো আগে ছিল আঞ্চলিক সড়ক, তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এখন তা জাতীয় মহাসড়কে উত্তীর্ণ হয়েছে। বেড়েছে আগের তুলনায় 3 গুণের বেশি যানবাহন। ঝালকাঠি বরিশাল মহাসড়ক দিয়ে খুলনা, বাকেরহাট, মোংলা, কুয়াকাটা, বরগুনা ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করছে। কিন্তু সড়কের প্রশস্ত কম হওয়ায় দুটি গাড়ি ক্রসিং করার জায়গাও থাকছে না। এছাড়া সরু রাস্তায় অর্ধশত বাঁকের কারণে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই যান চলাচলে অনেক সময় লাগছে। ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচলে দুর্ঘটনাও বেড়েছে। আঞ্চলিক মহাসড়ক থেকে কাগজে কলমে জাতীয় মহাসড়কের উন্নতি হলেও অবকাঠামোগত কোনো কার্যক্রম শুরু হয়নি আজও। কিছুদিন আগে শুনছিলাম যে 4 লেন রাস্তা হবে, কিন্তু এর কোনো কার্যক্রম আর আমরা কিছু দেখি না। আমাদের দাবি এটা একটা 4 লেন রাস্তার জন্য। যাবতীয় গাড়িগুলো এখানে চলাচল করে এবং দ্রুত যানজট হয়, যে কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট লেগেই আছে। যে রাস্তা ছোট রাস্তা, এই রাস্তায় আসলে এখন আমাদের ড্রাইভ করা খুব সমস্যা হয়। তবে প্রকল্প অনুমোদন হলে সড়ক প্রশস্তির কাজ দ্রুত করা হবে বলে জানায় সড়ক ও জনপদ বিভাগ। সম্ভাব্যতা যাচাই শেষে আমরা ভূমি অধিগ্রহণ প্রজেক্ট সমাপ্ত করব এবং এর পরবর্তীতে আমরা এটি 4 লেন সহ এবং বিভিন্ন বাঁক রয়েছে যা বাঁক সরলীকরণের মাধ্যমে সমাধান করা হবে। আমরা অতি শীঘ্র 4 লেনের কাজ শুরু করব। দক্ষিণাঞ্চলে ঝালকাঠি, কুয়াকাটা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝালকাঠি খুলনা রুটে প্রায় 100 কিলোমিটার মহাসড়ক রয়েছে। সময় সংবাদ, ঝালক। দেশে বছরের 12 মাসের প্রায় 3 মাসে নানাভাবে নদী সাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকে। মাছের প্রজনন উৎপাদন বাড়াতে সরকার নির্দিষ্ট সময় মাছ শিকার বন্ধ রাখার ঘোষণা দিলেও প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে এই সময় চলে অবাধে মাছ শিকার। জেলেদের অভিযোগ, কাঙ্ক্ষিত সুফল তো মেলেই না, বরং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরে 2 দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ। মৎস্য বিভাগের তথ্য মতে ভারতে এলাকাভেদে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন এবং মিয়ানমারে 16 মে থেকে 31 আগস্ট 91 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। অথচ বাংলাদেশে 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। জেলেদের অভিযোগ, বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার। 65 দিনে অবরোধ দেয়, ওখানে ইন্ডিয়ার জাল যায়, মায়ানমার জাল যায়, আইয়া মাছ ধরে। আমরা চাই যে এই ত্রিদেশীয় মানে একসাথে যে ভারত এবং মায়ানমার একসাথে যে অভিযানটা, এই যে মাছ ধরাটা বন্ধটা থাকে। মৎস্যজীবী নেতারা বলছেন ইলিশ সংরক্ষণে বছরে 2 দফায় 87 দিন নিষেধাজ্ঞা থাকে। জলবায়ু পরিবর্তনে মাছের ঋতুচক্রে পাল্টে যাওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা না রাখায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 65 দিনের যে নিষেধাজ্ঞা আছে, আমরা এই নিষেধাজ্ঞার সময়সীমা হ্রাস করতে চাচ্ছি এবং একই সময় যদি নিষেধাজ্ঞা দিতেই হয় একই সাথে ভারত বাংলাদেশ যাতে দেওয়া হয়। জেলে পরিবারের 40 কেজি চাউলের পরিবর্তে আমরা 60 কেজি চাউল এবং নগদ 5,000 টাকা আমরা এটা দাবি করছি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞাকালে জেলেদের আর্থিক সহায়তায় সংকট সমাধানে কাজ চলছে। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে আমরা ভবিষ্যতে হয়তো আরও গবেষণা করে এই টাইমটা আকপিস করতে পারি এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করব ভবিষ্যতে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 4,21,093 জন মৎস্যজীবী রয়েছেন। আর বিভাগে প্রতি বছর ইলিশ সহ মোট মাছের উৎপাদন হয় 5,92,441 মেট্রিক টন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর, বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ঝাড়খণ্ডে এক জনসভায় অংশ নিয়ে এই দাবি করেন মোদী। একই সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সহায়তা করছে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলে অভিযোগ করেন তিনি। রোববার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে
পরিবর্তন মহার‍্যালি নামে বিজেপির এক জনসভায় যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে রাজ্যটির বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি। মোদীর দাবি, রাজ্যটির সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে। অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে অনিরাপত্তায় ভুগছেন বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করার অভিযোগ করেন মোদী। এমনকি এসব অনুপ্রবেশকারীদের সমর্থন দিচ্ছে রাজ্যটির ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM বলেও দাবি করেন তিনি। पंचायतों पर व्यवस्था पर कब्जा कर रहे हैं, बेटियों के साथ अत्याचार की वारदातें बढ़ रही है। झारखंड के शहर हो या झारखंड के गांव, इस घुसपैठ के कारण हर झारखंडी असुरक्षित महसूस कर रहा है। साथियों, सच्चाई ये है कि JMM के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। इनके लोग झारखंड मुक्ति मोर्चे के भीतर भी घुस गए हैं। অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলেও অভিহিত করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে আবারও আলোচনায় এক দেশ এক নির্বাচন। ভারতীয় সংবাদ সংস্থা PTI এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মোদীর তৃতীয় মেয়াদেই এই পদ্ধতি চালু করতে সক্রিয় কেন্দ্রীয় NDA জোট সরকার। এই সংস্কারমূলক পদক্ষেপের সব দলই সমর্থন জানাবে বলে আশাবাদী তিনি। এই নির্বাচনী ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরে আগ্রহী। গত মাসে লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করার সময়েও এই প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। সে সময় তিনি যুক্তি দিয়ে বলেন, ঘন ঘন নির্বাচন দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে। যদিও এই ব্যবস্থার সমালোচনা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাহানুল রানা, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনা ঘটেছে। তবে সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে FBI। এদিকে যুক্তরাষ্ট্রের সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকিব রিপোর্টে। ঘটনাস্থল ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ। রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে নিজ গলফ ক্লাবে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা খেয়াল করেন গলফ ক্লাবের সীমানা প্রাচীরের বেড়া দিয়ে এক ব্যক্তি বন্দুকের নল ঢোকাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস। মুহূর্তেই পুরো গলফ ক্লাব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পকে ঘিরে রাখেন নিরাপদ সরিয়ে নেওয়া হয়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন বলে জানিয়েছে তার প্রচারণা শিবির। এদিকে ফ্লোরিডার মার্টিন কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, মহাসড়ক ইন্টারস্টেট 95-এ তারা একটি গাড়ি থামিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে। তাদের ধারণা, গুলি বর্ষণের ঘটনায় এই ব্যক্তি জড়িত থাকতে পারেন। অন্যদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এরই মধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে সংস্থাটি। ঘটনার পর হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুজনকেই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্প নিরাপদ আছেন বলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা। 2 মাস আগে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়। ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন এবং অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এরপর থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খোলা জায়গায় জনসভার সময় তিনি এখন বুলেট প্রুফ কাচের পেছন থেকে ভাষণ দেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফুটবল ফেডারেশন নির্বাচনে প্রার্থিতা ঘোষণায় সমন্বিত পরিষদের চমক। সভাপতি পদে তাবিদ আওয়ালের প্রার্থিতার গুঞ্জন থাকলেও সংবাদ সম্মেলনে ঘোষণা এলো রুহুল আমিন তরফদারের নাম। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতে সিদ্ধান্ত বলে জানালেন পরিষদের সদস্য সাবেক অধিনায়ক আমিনুল হক।
দিনভর আলোচনা বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তাবিথ আওয়াল। কাজী সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণায় জোরালো হয় সেই সম্ভাবনা। তবে ফুটবল পাড়ায় হঠাৎই গুঞ্জন তাবিথ নন, সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তরফদার রুহুল আমিন। গুঞ্জন বাস্তবতায় রূপ নিতে সময় নেয়নি খুব একটা। বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তরফদার রুহুল আমিনকে নিয়ে সমন্বয়ক আমিনুল হক সংবাদ সম্মেলন কক্ষে এলে। অনেক কাউন্সিলরের চোখ হঠাৎ কপালে, তবে নাম ঘোষণা করে সব ধোঁয়াশা দূর করে জেলা, বিভাগীয় এবং ক্লাবের সমন্বয়ে গঠিত পরিষদ। কাউন্সিলররা যারা আছে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং তারা, আমি আগেও বলেছি আবারও বলি একই, তারা যাকে যোগ্য মনে করবে তাকেই তারা ভোট দিবে, দিয়ে তাকে বিজয়ী করবে। এবং ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি তারা তাদের মেধা খাটাবে, তাদের চিন্তা চেতনা খাটাবে, সব কিছু খাটাবে। বিভিন্ন চাপের মুখে নতি স্বীকার না করে তারা তাদের যোগ্য কাজটা করবে আর কি। প্রার্থিতা ঘোষণা দিয়েই ফুটবলের দিন বদলের নানা রূপরেখা দিয়েছেন তরফদার। তাতে অনেকে আশার আলো দেখলেও অনেকেই আবার অপেক্ষায় আছেন বাফুফের এই পদে নতুন কারো প্রতিদ্বন্দ্বিতার। আমরা জানি যে এখানে একজন প্রার্থী ঘোষণা করা হবে ঐক্যমতের ভিত্তিতে, সেখানে ওনার নাম ঘোষণা করা হয়েছে। উনিও পরীক্ষিত সংগঠক, তাবিদ আওয়াল সাহেবও পরীক্ষিত সংগঠক, কাউন্সিলররা যাকে বেছে নিবে তাকেই আমরা সেই নির্বাচিত হবে। কাউন্সিলররা নানা সমীকরণ মেলালেও বাফুফের সভাপতি পদ নিয়ে কিছুটা ভিন্ন ভাবনা ক্রীড়া উন্নয়ন পরিষদের। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই দলীয় কাউকে মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়নি বলে জানান সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক। রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি আমি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি এবং তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন, যথার্থভাবে তাকে সহায়তা করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ শুরু করেছে বাফুফে। তবে সেখানেও অনিয়মের অভিযোগ তুলেছে জেলা, বিভাগীয় ও ক্লাব নিয়ে গঠিত সমন্বয় পরিষদ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।